ছদ্মবেশে পালানোর চেষ্টা, হাসিনার উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল গ্রেফতার। পাপনের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে ধ্বংসের মুখে ক্রিকেট, বিসিবিতে ক্ষমতার যথেচ্ছ ব্যবহার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ, এজাহার গ্রহণের নির্দেশ আদালতে। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যার ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। দাড়ি কামিয়ে লুঙ্গি পরে পালিয়ে যাচ্ছিলেন হাসিনার 2 ঘনিষ্ঠজন সালমান এফ রহমান ও আনিসুল হক, কিন্তু শেষ রক্ষা হল না। পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সরকারের দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের 2 জনকে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আশরাফ শুভর রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌপথে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সালমান এফ রহমান তার দাড়ি কেটে রূপ পরিবর্তন করেন। 2 জনেই পরিধান করেছিলেন লুঙ্গি। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লক্ষ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। 16 জুলাই ছাত্রদের আন্দোলনে ঢাকা কলেজের সামনে 2 জন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের হয়। এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদেই ছিলেন। সালমান এফ রহমান FBCCI এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের এমপি হন। পরে তাকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন শেখ হাসিনা। বর্তমানে সালমান এফ রহমান এবং আনিসুল হক ডিবির হেফাজতে রয়েছে। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রায় 1 যুগ ধরে এদেশের ক্রিকেটে ইচ্ছামতো ব্যবহার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুর্নীতি ও স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়েছে খেলা, ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন। ক্ষমতা ধরে রাখতে ক্রিকেটকে এরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় 12 বছর ধরে থাকা সভাপতি পাপন ও তাঁর পরিষদ। এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। পারভেজ খোকনের রিপোর্ট। সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব নেন 2012 সালে। 2013 সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে। এরপর এখনো পাপনই বিসিবির সভাপতি।
বিসিবির নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজাতেন যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা। তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। বিসিবির পরিচালনা পরিষদে সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি। যে কয়জনই প্রেসিডেন্ট এসছে গেল যে কয় বছরে আমরা দেখেছি, এখানে আসলে দূরদর্শিতার একটা আমরা অভাব দেখেছি। একটা দেশের ক্রিকেটের শিকড় ঘরোয়া ক্রিকেট, বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় 12 বছর ধরে বিসিবির সভাপতি থাকা পাপন ও তার পরিষদ। সংবিধানটাকে যদি আমরা মেনে যদি ক্রিকেটটাকে পরিচালনা করার সে উদ্যোগটা নেই, আমার মনে হয় যে ক্রিকেট উইল অনলি গেইন। 2014 সালে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি 1 লাখ টাকা থেকে 1 লাফে 5 লাখ টাকা করে ঢাকা লিগের মূল ভিত্তি নষ্ট করে ফেলা হয়। প্রতি মৌসুমে তৃতীয় বিভাগ ক্রিকেট খেলতো একাডেমি পর্যায়ে 50 থেকে 60টি দল, তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হতো। এন্ট্রি ফি 5 লাখ টাকা করার পর দেখা গেল কোনো একাডেমি দলই আর তৃতীয় বিভাগে বাছাইয়ে অংশ নিচ্ছে না। এই দলগুলোর ছেঁটে ফেলা আর নিশ্চিত করতে নিয়ম আরও কড়া করে পাপন। শর্ত দেয়া হলো সমাজ কল্যাণ অধিদপ্তর নিবন্ধন ছাড়া কোনো একাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিতে পারবে না। এভাবে অন্যান্য একাডেমি দলের সরে যাওয়ার সুযোগে 10 বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের 2টি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠত। এত কিছুর পিছনে মূল কারণ ভোটের রাজনীতিতে এগিয়ে থাকা। 2022 সালের গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনী অনুযায়ী বিসিবির 189 কাউন্সিলরদের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি 76 জন, বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বিভিন্ন কোটায়। জেলা বিভাগের কাউন্সিলররা রাজনৈতিক বিবেচনায় আসেন বলে তাদের ভোট ক্ষমতাসীনদের পক্ষেই থাকে। যেসব ক্রাইটেরিয়ান্স রয়েছে সেটা যদি ফুলফিল করে তাদেরকে সুযোগ দেওয়া হয় নির্বাচন করে, তো আমার মনে হয় যে আজ পর্যন্ত সেই ধরনের কোনো কিছু আমরা দেখতে পেরেছি বলে আমার মনে হয় না। প্রায় সব ক্লাবকেই নিজেদের ছায়াতলে নিয়ে আসার উদ্দেশ্যে হাসিল হওয়ার পরই অবশ্য সবাইকে সমান কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম হয়। ভোট নিশ্চিত রাখতে নিজেদের ক্লাবগুলোকে পয়েন্ট তালিকার উপরের দিকে রাখত। পাপনের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেট ছড়িয়ে পড়েছে পক্ষপাতমূলক আম্পায়ারিং ও ম্যাচ পাতানোর মতো ঘটনা। ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুক না কেন, মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। কোটা আন্দোলনের সমর্থনে গত 19 জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার 40 ফিট চৌরাস্তায় মিছিলে নামেন আবু সাইদ। সে সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনো বলেনি। পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অত্যন্ত দরিদ্র, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই। বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে দুপুরে আদালত মামলার বাদী SM আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদেশ দেন আদালত। এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি FIR দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP আব্দুল্লাহ আল মামুন, DMP কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত IGP হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম কোনো মামলা হলো। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজ হবে 2 টেস্ট ও 3টি টি20 ম্যাচ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। এই সিরিজ শেষে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দলের সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। চেন্নাইয়ে প্রথম টেস্ট হবে 19 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। 3 ম্যাচের টি20 সিরিজের প্রথম 6 অক্টোবর গোয়ালিয়রে, 9 অক্টোবর দিল্লি ও 12 অক্টোবর হায়দ্রাবাদে হবে তৃতীয় ও শেষ টি20 ম্যাচ। আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ছদ্মবেশে পালানোর চেষ্টা, হাসিনার উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল গ্রেফতার। পাপনের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে ধ্বংসের মুখে ক্রিকেট, বিসিবিতে ক্ষমতার যথেচ্ছ ব্যবহার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ, এজাহার গ্রহণের নির্দেশ আদালতের।